नमस्कार आमी सुजित कुमार साहू सहशिक्षक जोधपुर पार्क बॉयज स्कूल पाठशाला लाइवे इतिहासेर क्लासे समस्त माध्यमिक परीक्षार्थीदेर स्वागत। आमार प्रिय छात्र छात्रीबृंद तोमादेर माध्यमिक परीक्षार प्रिपारेशन चूड़ान्त पर्याये विशेष करे इतिहास विषये এই মুহূর্তে নতুন কিছু বলার বিষয় নয় আমার, কারণ ইতিপূর্বেই তোমাদের যা পড়ার সবই পড়ে নিয়েছো। তোমাদের শিক্ষকদের সাহায্যে তোমরা একেবারে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে। তো এই পর্যায়ে আমি তোমাদের জাস্ট কিছু টেকনিক্যাল বিষয় উল্লেখ করব, যেগুলো ফলো করলে তোমরা ভালো মার্কস পেতে সাহায্য করবে। প্রথমেই আমার যে বিষয় সেটা হলো হাতের লেখা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। লিটারেচার সাবজেক্টে ভালো মার্কস ক্যারি করতে গেলে হাতের লেখাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। লিখতে গিয়ে অনেক সময় ভুল হতে পারে, সেই ভুলটি কেবলমাত্র পেন থ্রু দিয়ে তোমরা কেটে দেবে, হিজিবিজি করে কাটবে না, তাহলে সেটা খাতাটা নোংরা লাগে, দেখতেও বাজে লাগে। আর প্রত্যেক পেজে অবশ্যই মার্জিন দেবে, মার্জিনের গা ঘেঁষে প্রশ্নের দাগ নম্বরগুলো ঠিকঠাক করে লিখবে। কারণ তোমরা যখন খাতাটি বাঁধবে বা স্টেপল করবে, দেখবে দাগ নম্বরটা যেন চাপা না পড়ে যায়। কারণ দাগ নম্বর যদি ভুল থাকে তাহলে পরীক্ষকদের কেজিংয়ে নম্বর তুলতে ভুল হবে। তাহলে প্রথম বিষয়টাই হচ্ছে খাতাটি যেন পরিষ্কার সুন্দর সাজানো গোছানো হয়। এক্সামিনার খাতাটায় চোখ বুলালেই যেন বুঝতে পারে বাহ খুব সুন্দর লেখা। তো এই যে বাহ খুব সুন্দর লেখা, এটা বললেই কিন্তু অনেকটাই এক্সামিনার মেন্টাল দিক থেকে তোমাদের প্রতি সহৃদয় হবে। সেক্ষেত্রে অনেক সময় সামান্য ভুল ভ্রান্তিকে কনসিডার করা যায়। আর প্রত্যেকটা পেজে অবশ্যই পেজ নাম্বারিং করবে, কারণ ইতিহাসের বিষয় তো অনেকগুলো পেজ নিতে পারো এবং পরীক্ষার শেষে যখন খাতাটি বাঁধবে বা স্টেপল করবে, পেজ নাম্বার না থাকলে খাতাটি সাজিয়ে গুছিয়ে পরপর স্টেপল করতে সুবিধা হবে। আর পেজ নাম্বার না থাকলে কিন্তু উল্টো পাল্টা হয়ে গেলে এক্সামিনারের মার্কিং করতে সুবিধা হবে। এটা গেল আমার প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমি তোমাদের সাবজেক্ট নিয়ে কিছু কিছু বিষয় উল্লেখ করছি। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় 5 টাইপের প্রশ্ন থাকে। বিভাগ ক, যেটা এমসিকিউ টাইপ, অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এর প্রতিটি প্রশ্নের 4টে করে অপশান থাকে, কারেক্ট আনসারটা লিখতে হয়। এক্ষেত্রে তোমরা কি করবে, যে 20টি প্রশ্ন থাকে সেটা সিরিয়ালি পরপর লিখবে। প্রথমে কোশ্চেনের দাগ নম্বরটা দিলে, তারপরে অপশানের যে আনসারটা কারেক্ট হবে, ধরো অপশান কটা কারেক্ট হলো, তাহলে অপশান ক দিয়ে যে বিষয়টি রয়েছে সেটিও লিখবে। ধরো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ক বাবর, খ আকবর, গ জাহাঙ্গীর, ঘ শাহজাহান। তাহলে এখানে কারেক্ট হচ্ছে ক, তাহলে 1.1 দিয়ে ক লিখলে, লিখে বাবর লিখলে, এইভাবে লিখবে পরপর উত্তরগুলো। সিরিয়ালি লিখলে কি হয়, এক্সামিনারদের খাতা দেখতে সুবিধা হয়। এটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে পূর্ণ বাক্যে উত্তর লেখার কোনো প্রয়োজন নেই। বিভাগ খ, তোমরা জানো যে এটি 5টি উপবিভাগে বিভক্ত থাকে। প্রত্যেকটি উপবিভাগে 4টি করে প্রশ্ন থাকে। তোমরা প্রত্যেকটি উপবিভাগ সেপারেট অনুচ্ছেদে লিখবে এবং এক্ষেত্রেও কিন্তু পরপর সিরিয়ালি লিখবে। লিখতে হবে 16টা এবং থাকবে 20টা, 5টা বিভাগ থেকে। প্রত্যেকটি উপবিভাগ থেকে মিনিমাম একটা যেন থাকে। টোটাল হবে 16টা, কিন্তু প্রত্যেকটা বিভাগে একটা যেন থাকে, এটা খেয়াল রাখবে। আর পরপর সিরিয়াল লিখবে, যেমন উপবিভাগ ক, তারপরে খ, তারপরে গ, ঘ, উ, এইরকম। ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং করার পর তোমরা যেখানে ম্যাপের মার্কিং করেছো সেখানে কোশ্চেনের দাগ নম্বর দিতে পারো, অথবা অ্যারো দিয়ে পাশে লিখে নিতে পারো। এরপর ওই ম্যাপ পয়েন্টিংয়ের পেজটা খাতার যে কোনো পেজে ভেতরে, কিন্তু বাইরে নয়, খাতার উপরে নয়, ভেতরে দিয়ে স্টেপল করে দেবে বা সেলাই করে নেবে। এমনভাবে সেলাই করবে যেন ম্যাপের পেজটা যেন খুলে না যায়, এটা খেয়াল রাখবে। এবং অবশ্যই খাতার ভেতরে দেবে, খাতার উপরে বা শেষে দেবে না। এবারে আসছি আমি তোমাদের বিভাগ গ, যেটা তোমরা জানো যে 2-3টে বাক্যে লিখতে হয়, থাকবে 11টা লিখতে হবে, থাকবে 16টা।
এবং এই 16টা প্রশ্নের মধ্যে যে কোনো 11টা, এবং এক্ষেত্রে দাগ নম্বরটা সিরিয়াল মেনটেন নাও করতে পারো, এলোমেলো লিখলে কোনো ক্ষতি নেই। এরপর আসছি বিভাগ ঘ। বিভাগ ঘ হচ্ছে, তোমরা জানো যে 7-8টা বাক্যে লিখতে হয়। এটা ওই বিভাগ ক্ষয়ের মতো, মানে একে 4টে উপবিভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা উপবিভাগ থেকে 2টি করে প্রশ্ন থাকে, তোমাদের লিখতে হবে 6টা, কিন্তু প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা যেন থাকেই, অর্থাৎ 4টে উপবিভাগের মধ্যে 2টো বিভাগ থেকে দুটো লিখতেই হবে, আর 2টো বিভাগ থেকে একটা করে, এই হলো টোটাল 6টা। এক্ষেত্রে সিরিয়াল মেনটেন না করলেও চলবে, কিন্তু যে প্রশ্নের উত্তরটাই লেখো তার উপবিভাগ এবং দাগ নম্বরটা অবশ্যই লিখবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, বড় প্রশ্নের ক্ষেত্রে যখন একটা প্রশ্নের উত্তর লেখা শেষ হচ্ছে, তারপর কিন্তু কিছুটা স্পেস দেবে, স্পেস দিয়ে তারপরে সেকেন্ড অ্যান্সারটা লিখতে শুরু করবে, কারণ ওই স্পেসে এক্সামিনাররা কোশ্চেনের দাগ নম্বর লিখে কতটা তোমরা নম্বর পেয়েছো সেটা লিখেন, পরে ওই নম্বরটাই কেজিংয়ে তোলা হয়। ফলে 2টো প্রশ্নের মাঝখানে যেন একটু স্পেস থাকে, এটা খেয়াল রাখবেন। এরপরে আসছে 5 নম্বর বিভাগ উ। 7-8টা বাক্যে লিখতে হয়। এখানে জানো যে তোমাদের 3টে থাকে, একটা লিখতে হবে। বড় প্রশ্ন পার্ট মার্কিংও থাকে, যদি পার্ট প্রশ্ন তোমাদের ভালো তৈরি থাকে তাহলে অবশ্যই পার্ট মার্কিং যেটা সেটা লিখবে, আর যদি তৈরি না থাকে 3টে প্রশ্নের মধ্যে যে প্রশ্নের উত্তরটি তোমরা যথাযথ জানো সেইটা লিখবে। এই হলো মোটামুটি টেকনিক্যাল বিষয়। পরীক্ষার শেষে ভালো করে একবার রিভিশন করে নেবে, করে নেওয়ার পর খাতাটি স্টেপল করবে। আমি এবার আসছি সাবজেক্ট নিয়ে আলোচনা। কিছু কিছু বিষয় আছে যেগুলো এই সময় একবার চোখ বুলিয়ে নিয়ে যাও, ভালো পড়েছো কিন্তু আরেকবার ঝালিয়ে নিও। যেমন প্রথম চ্যাপ্টারে নতুন সামাজিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, নারী ইতিহাস, স্পোর্টসের ইতিহাস, তারপরে জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে যে চিঠিপত্র লিখেছিল তার বিষয়বস্তু সংক্রান্ত, তারপরে বঙ্গ দর্শন পত্রিকা, 70 বছর, জীবনের ঝরাপাতা, জীবন স্মৃতি, এইগুলো একটু দেখে নেবে। সেকেন্ড চ্যাপ্টারের যে বিষয়টা, সেখানে কিছু কিছু সমাজ সংস্কারক বিষয় আছে। প্রথমে অবশ্যই পাশ্চাত্য শিক্ষার প্রসারের মধ্যে যা যা আছে সেগুলো একটু দেখবে, বিশেষ করে মেকলে মিনিট, উডের ডেসপ্যাচ, তারপরে নারী শিক্ষার প্রসার। এবার সমাজ সংস্কারকদের অ্যাক্টিভিটিস, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ডিরোজিও, স্বামী বিবেকানন্দ। আর দেখবে এই চ্যাপ্টারের শেষে 19বিংশ শতকের নবজাগরণ সংক্রান্ত একটি বিতর্ক আছে। এই বিতর্কটি কিন্তু অনেক দিন আসেনি, এটা একটু ভালো করে দেখে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায়ে প্রথমেই যে বিষয়টা রয়েছে যে কিভাবে ব্রিটিশ সরকার ভারতীয় অরণ্যের উপর বা অরণ্যাঞ্চলের উপর আধিপত্য বিস্তার করেছিল, এইটা একটু ভালো করবে। এখানে বিভিন্ন অরণ্য আইনগুলো আছে, বিভিন্ন লগুলো আছে, এগুলো একটু দেখে নেবে। এছাড়া তৃতীয় চ্যাপ্টারে যে সকল বিদ্রোহগুলো আছে, এমনিতেই তো তোমরা বিদ্রোহের কারণ, ফলাফল, নেতার নাম, কোথায় প্রসার ঘটেছিল, গুরুত্ব, এগুলো তো সব পড়েছো, কিন্তু একটা বিষয় তোমরা এড়িয়ে যাও অনেকেই, সেটা হচ্ছে বিদ্রোহগুলোর বৈশিষ্ট্য। দেখবে তোমাদের চ্যাপ্টারের শুরুতেই কিন্তু বৈশিষ্ট্য কথাটি উল্লেখ রয়েছে, ফলে প্রত্যেকটা বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো দেখে নেবে। আর প্রতিটি চ্যাপ্টারে দেখবে হেডিং ধরে যে লেখাগুলো থাকে সেইগুলো ধরেই পড়বে। সাধারণত বেশিরভাগ প্রশ্ন কিন্তু ওই হেডিংয়ের উপর বেশ করেই আসে, ভেতর থেকে খুব কম আসে। আর ফোর্থ চ্যাপ্টারের বিষয়বস্তু যা রয়েছে, সেখানে প্রথমেই 1857 সালের বিদ্রোহের চরিত্র, সেখান থেকে যে বিভিন্ন মতবাদগুলো রয়েছে সেই মতবাদগুলো অবশ্যই দেখবে, যে কোনো একটা মতবাদ আসার সম্ভাবনা রয়েছে। তারপরে এখানে সভা সমিতি যেগুলো তৈরি হয়েছে, সেই সকল সভা সমিতিগুলোর কার্যকলাপ, তাদের বৈশিষ্ট্য, উদ্দেশ্য, এগুলো দেখবে। আর শেষে আছে ভেরি ইন্টারেস্টিং, লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ। এটা পুরোটা হেডিং ধরে আসতে পারে, অথবা এখানে যে বিষয়গুলো রয়েছে, গোরা, তারপরে আনন্দমঠ, বর্তমান ভারত, তারপর ভারত মাতা চিত্র, গগনীনাথ ঠাকুর, এইগুলো একটু ভালো করে দেখে নিন। ফিফথ চ্যাপ্টারের যে প্রথম বিষয়টা দেখবে যে ছাপাখানার ভূমিকা, দুটো পার্ট রয়েছে ছাপাখানার, একটা শিক্ষা প্রসারে আর একটা বাণিজ্যিক উদ্যোগ, এবং তার সঙ্গে কিছু কিছু পয়েন্ট আছে, গঙ্গাকিশোর ভট্টাচার্য, তারপরে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এগুলো একটু দেখে নেবে। এরপরেই আছে কিন্তু বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার। এই বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের মধ্যে যা যা রয়েছে সবগুলোই কিন্তু ভালোভাবে দেখে যাবে, এবং প্রচুর অবজেক্টিভ প্রশ্ন এটার মধ্যে রয়েছে। এবং চ্যাপ্টারের শেষে রয়েছে রবীন্দ্রনাথের শিক্ষা বিষয়ে রবীন্দ্রনাথের মনোভাব কী, কেন তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, এইগুলো তোমরা খেয়াল রাখবে।
এরপর 6 আর 7 চ্যাপ্টারে যে জাতীয় আন্দোলনগুলো রয়েছে সেই জাতীয় আন্দোলনে নারী পুরুষ কৃষক শ্রমিকদের ভূমিকা, ছাত্রদের ভূমিকা, তারপরে 7 চ্যাপ্টার শেষে আছে দলিত আন্দোলন। এছাড়া যে বিষয়টা দেখবে তোমরা যে কিছু কিছু 6 চ্যাপ্টারের ক্ষেত্রে বিশেষ করে চম্পারণ সত্যাগ্রহ, একা আন্দোলন, বারদৌলি সত্যাগ্রহ, এইগুলোর উপর কিছু অবজেক্টিভ বিষয় আসে। আর লাস্ট 8 চ্যাপ্টারে যা যা রয়েছে উদ্বাস্তু সমস্যা, ভাষাগত সমস্যা, বিভিন্ন আঞ্চলিক রাজ্যগুলো যে তৈরি হয়েছিল সে সংক্রান্ত যা যা বিষয় রয়েছে সবগুলোই দেখবে। এই হলো মোটামুটি সাবজেক্টের বিষয়গুলো। আর ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে মোটামুটি তোমাদের বইতে যে সকল জায়গার নামগুলো পাবে সেইগুলো বারবার ধরে প্র্যাকটিস করবে। আর চেষ্টা করবে প্রতিটি উত্তর লিখে প্র্যাকটিস করা সময় ধরে, অর্থাৎ 3 ঘন্টার মধ্যে যাতে লেখাটা কমপ্লিট হয়, অন্তত 10 মিনিট হাতে রাখবে রিভিশন করার জন্য। সেইভাবে টাইম ধরে ধরে বড় প্রশ্নের ক্ষেত্রে কতটা সময় লাগবে সেটা হিসেব করে নিজেরা প্র্যাকটিস করবে যে সেই সময়ের মধ্যে পুরোটা উত্তর লিখতে পারছো কিনা। আর পরিশেষে একটা বিষয় বলবো, 1 বছর ধরে তোমরা প্রচুর পরিশ্রম করেছো, হ্যাঁ, এই পরিশ্রম যাতে ব্যর্থ না হয় তার জন্য শরীর স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল রাখবে। এই অল্প দিন তো আছে, বেশি রাত জাগার দরকার নেই, পর্যাপ্ত ঘুম, লঘু খাবার, কোনো গুরুপাক খাবার খাবে না, মনকে প্রফুল্ল করে রাখবে, কোনো টেনশান বা চিন্তা করবে না। একটা জিনিস মনে রাখবে, পরীক্ষার হলে যে সকল ইনভিজিলেটররা রয়েছেন তারা কিন্তু তোমাদের ভালো পরীক্ষা দেওয়ার জন্য সাহায্য করতে সর্বদাই প্রস্তুত। ফলে আশা করি তোমরা সাফল্য পাবে। সমস্ত শিক্ষক সমাজের আশীর্বাদ ও ভালোবাসা তোমাদের পাশে রয়েছে। অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমরা ভালো থেকো, আমার শুভেচ্ছা শুভকামনা তোমাদের প্রত্যেকের প্রতি রইল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।